চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের কাছে কিছু ইন্টারেস্টিং সোর্স এসেছে যেগুলো আধুনিক যৌন শিক্ষার দিকে মানে বিশেষ করে নারী আর কুইয়ার কমিউনিটির অভিজ্ঞতা নিয়ে ভাবছে। যেমন ধরুন অ্যালিসন মুনের গার্ল সেক্স 101 বইটা, আর এর সাথে আরও কিছু লেখা আর ইন্টারভিউ। এগুলো নিয়ে আমরা একটু গভীরে যাব। হ্যাঁ, ঠিক। আর এই উৎসগুলো দেখলে বোঝা যায় এতদিন ধরে চলে আসা যে ধ্যান ধারণা তার থেকে এগুলো কোথায় আলাদা। যেখানে সেক্স নিয়ে কথা বলাই প্রায় নিষিদ্ধ, সেখানে দাঁড়িয়ে খোলামেলা আলোচনা, সবাইকে নিয়ে ভাবা আর আনন্দের উপর জোর দেওয়া, এই জিনিসগুলো কেন জরুরি সেটাই দেখব আমরা। দেখতে গিয়ে প্রথমে একটা জিনিস খুব চোখে পড়ল। আমাদের এখানে বা আরও অনেক জায়গাতেই মেয়েদের সেক্সুয়ালিটিকে কেমন যেন একটু চেপে রাখার চেষ্টা দেখা যায়। একটা বিবিসি বাংলার লেখাতেও পড়ছিলাম কিভাবে মেয়েদেরকে শেখানো হয় একটু নিষ্ক্রিয় থাকতে, নিজের চাওয়া পাওয়া নিয়ে কথা না বলতে। আর প্রচলিত যে সেক্স এডুকেশন, সেখানে তো এদিকটা প্রায় নেই বললেই চলে। ঠিক। আর এখানে অ্যালিসন মুন বা এই ধরনের কাজের গুরুত্বটা চলে আসে। গার্ল সেক্স 101 বইটা কিন্তু শুধু শরীর বা কৌশল নিয়ে নয়, বরং আরও গভীরে গিয়ে কমিউনিকেশন, কনসেন্ট বা সম্মতি, নিজেকে জানা, নিজের আনন্দ খুঁজে নেওয়া, এই ব্যাপারগুলোতে জোর দেয়। আচ্ছা। বইটার স্ট্রাকচারটাও বেশ অন্যরকম। ফ্লটিং থেকে শুরু করে লং টার্ম রিলেশনশিপ, সেক্সুয়াল আইডেন্টিটি, অনলাইন ডেটিংও আছে। আবার সাথে একটা কাল্পনিক গল্পও জুড়ে দেওয়া হয়েছে। তাতে পুরো বিষয়টা কেমন যেন সহজ লাগে, তাই না? একটু মানবিক মনে হয়। হ্যাঁ, আর আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে বইটার ইনক্লুসিভিটির দিকটা। যেমন ধরুন, লেখক সরাসরি বলছেন সব মেয়ের যোনি থাকে না। এটা আসলে ট্রান্স নারীদের অভিজ্ঞতাকে একটা স্বীকৃতি দেওয়া, সম্মান জানানো। অবশ্যই। যেটা সচরাচর দেখাই যায় না। আবার ধরুন ম্যাপিংয়ের মতো কিছু নির্দিষ্ট সেক্সুয়াল অ্যাক্ট, যেটা হয়তো লেসবিয়ান কমিউনিটিতে পরিচিত কিন্তু বাইরে তেমন আলোচনা নেই, সেটাও এনেছেন। হ্যাঁ, মাফিং বা এই টেকনিকগুলোর পাশাপাশি আবার ডাইক ড্রামার মতো সামাজিক বা সম্পর্কগত জটিলতার কথাও আছে। বিষয়টাকে শুধু সেক্সুয়াল অ্যাক্টে আটকে না রেখে একটা সামাজিক কনটেক্সট দেওয়া হচ্ছে। ঠিক। আর এখানেই গতানুগতিক যে লজ্জা বা ভয়ের উপর ভিত্তি করে সেক্স এডুকেশন দেওয়া হয়, তার সাথে এর তফাৎটা। এই নতুন অ্যাপ্রোচটা সেক্সকে শুধু রিপ্রোডাকশন বা হেলথ রিস্ক হিসেবে দেখছে না, বরং পারস্পরিক আনন্দ, সম্মান, নতুন কিছু আবিষ্কার করার একটা জায়গা হিসেবে দেখছে, যেটাকে প্লেজার পজিটিভ বলা হচ্ছে। আচ্ছা, এই যে প্লেজার পজিটিভ বা আনন্দকেন্দ্রিক শিক্ষার কথা বলছেন, আমাদের এখানে যেখানে সেক্স নিয়ে এত ট্যাবু, সেখানে এটা বাস্তবে কাজে লাগানো কতটা কঠিন হতে পারে? মেয়েদের ওপর তো অনেক চাপ থাকে। কঠিন তো বটেই, চ্যালেঞ্জিং তো বটেই। আর সেই জন্যই তো সেলফ অ্যাওয়ারনেস আর কমিউনিকেশনের ওপর এত জোর। ওই যে অ্যালিসন মুনের U101 কনসেপ্টের কথা বলছিলেন না, ওটা আসলে নিজেকে জানার একটা গাইডলাইন। নিজের প্রোনাউন কি, নিজের বাউন্ডারি কোথায়, STI স্ট্যাটাস কি, এইগুলো আগে নিজে পরিষ্কারভাবে জানা, তারপর সঙ্গীর সাথে সেটা নিয়ে খোলাখুলি কথা বলতে পারা। যদিও ওই বিবিসি বাংলার লেখাটার মতোই সামাজিক চাপে অনেকের পক্ষে এটা কঠিন, কিন্তু এই কমিউনিকেশনটাই আসলে এম্পাওয়ারমেন্টের দিকে প্রথম ধাপ। তাহলে এই যে নিজেকে প্রকাশ করা, খোলাখুলি কথা বলা, এটাই কি সেক্সুয়াল এম্পাওয়ারমেন্ট? ওই এম্পাওয়ারমেন্ট চেকলিস্টের ব্যাপারটা একটু বলবেন? হ্যাঁ, অনেকটা তাই। এম্পাওয়ারমেন্ট কিন্তু শুধু না বলতে পারা নয়, নিজের ইচ্ছা, নিজের সীমানা স্পষ্টভাবে জানাতে পারাও এর অংশ। ওই চেকলিস্টটা সম্ভবত এই প্রশ্নগুলো নিজেকে করতে সাহায্য করে। আমি কি আমার প্রয়োজনটা বলতে পারছি? আমি কি নিরাপদ বোধ করছি? আমি কি আনন্দ পাচ্ছি? এর সাথে আরেকটা জরুরি জিনিস হলো সেক্সুয়াল রেজিলিয়েন্সি। সেক্সুয়াল লাইফে যদি কোনো কঠিন বা অপ্রত্যাশিত সিচুয়েশন আসে, সেটা সামলানোর মানসিক ক্ষমতা। কারণ সব অভিজ্ঞতা তো আর মসৃণ হয় না। তা ঠিক। আর এটাও মনে রাখতে হবে, মানুষের সেক্সুয়ালিটি তো স্থির কিছু নয়। সময়, অভিজ্ঞতা, এগুলোর সাথে সাথে মানুষের যৌন ইচ্ছা, পরিচয় বা আকর্ষণ বদলাতেই পারে। এই ব্যাপারটাকে স্বীকার করার কথাও বলা হয়েছে দেখলাম। একদম। সেক্সুয়ালিটিকে একটা ফিক্সড জিনিসের বদলে একটা জার্নি হিসেবে দেখা হচ্ছে, একটা চলমান প্রক্রিয়া। তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি যে সেক্স এডুকেশনের ক্ষেত্রে একটা বেশ বড় পরিবর্তন আসছে। পুরনো যে ভয়, লজ্জা, গোপনীয়তার কালচার ছিল, সেখান থেকে বেরিয়ে এসে একটা হোলিস্টিক, খোলামেলা, ইনক্লুসিভ এবং আনন্দময় আলোচনার দিকে আমরা এগোচ্ছি। অ্যালিসন মুনের কাজ বা এই ধরনের আলোচনাগুলো তারই ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, আলোচনা শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। এই যে অন্তর্ভুক্তি, এই যে খোলামেলা আলোচনা, আনন্দের উপর জোর দেওয়া,
এই অ্যাপ্রোচটা যদি সত্যিই সমাজের সব স্তরে পৌঁছায় তাহলে সেক্স নিয়ে আমাদের বহু পুরনো ধারণাগুলো, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো, সেগুলোতে ঠিক কী ধরনের পজিটিভ পরিবর্তন আসতে পারে। সাবস্ক্রাইব কর, ভুলিস না ভাই। তুই না থাকলে কারে আর শোনাই। কমেন্টে দে তোর মনের বাক্য, অন্তরের গল্প পাবে আরও চাক্ষা। আগামী গল্পে আবার দেখা হবে। অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে।